আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমরা সেই দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশ থেকে একটা ভিডিও তৈরি করছি। আহ, যেটা হলো, আমার উদ্দেশ্যটা হচ্ছে ৭১ এবং ২৪কে আইডেন্টিফাই করা। যে আমি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি যে আমরা তরুণ প্রজন্ম যারা আছি, একটা অংশ ৭১কে প্রায় অস্বীকারই করতে চাচ্ছে, মানে ডিনাই করতে চাচ্ছে। সো দেখেন, একটা জাতি কখন অধঃপতিত হয় সেটা যদি আমরা যদি বুঝতে পারি, তখন কিন্তু আমরা সেই অধঃপতনের হাত থেকে রক্ষা পাব। তো এখন নিঃসন্দেহে এটা আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে একটা চেষ্টা করছি। যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা মূলত শুরু হয়েছিল ২০১৮ সালে। হ্যাঁ, এই যে ভিপি নূরের নেতৃত্বে। তো হাসান আল মামুন নূর, তারপরে রাশেদ। তো আহ, সেটার চূড়ান্ত পরিণতি ঘটলো ২০২৪ সালে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগে ছিল কোটা সংস্কার আন্দোলন, আর এখন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এখন দেখেন, অনেকেই আমাদের তরুণ প্রজন্ম আমরা যারা আছি, আমাদের মধ্যে অনেকেই হচ্ছে আহ, আমরা দিয়ে দিচ্ছি স্বাধীন, তারপরে হচ্ছে কি বলবো, দ্বিতীয়বার স্বাধীন করা হলো দেশকে। এইটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমি একটু কষ্ট পাচ্ছি এই শব্দগুলো শুনে। হ্যাঁ, দেখেন, আমাদের দেশ স্বাধীন করা হয়েছিল ১৯৭১ সালে। সেটা আমাদের পূর্বপুরুষ যারা যুদ্ধ করেছিলেন, আমাদের আগের জেনারেশন, আমাদের যারা এখন আমাদের বাবা, নানা, দাদা যারা আছেন, ওই সময়কার যারা তরুণ যুবক ছিলেন, তারা দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। তাদের এই স্বাধীনতাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। আমরা সেই স্বাধীনতাকে ডিনাই করে আরেকটা স্বাধীনতার কথা আমরা বলতে পারবো না, কোনোভাবেই না। কেননা তখন সেটা পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল, আর এখন বাংলাদেশই আছে। এই যে দ্বিতীয়বার স্বাধীন করা হলো, এটা আসলে স্বাধীন না, এটা আমরা বলবো আমরা স্বৈরাচার মুক্ত করেছি বাংলাদেশকে। আমরা জালিম মুক্ত করেছি। আমরা দুর্নীতিবাজকে হটিয়ে দিয়েছি, খেদিয়ে দিয়েছি। আমরা আহ, বাংলাদেশকে একটা উন্নয়নের কি বলবো, আহ, অগ্রযাত্রাকে নিশ্চিত করার চেষ্টা করছি। যেমন বিগত ১৫-১৬ বছরে ১৭ থেকে ১৮ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। কল্পনা করা যায় আমাদের ৫ বছরের বাজেট পুরো বাংলাদেশের মানুষের। তো এই যে এত দুর্নীতি, এত লুটপাট হয়েছে, সেখান থেকে আমরা মুক্ত করেছি, অর্থাৎ ডাকাত মুক্ত করেছি আমরা বাংলাদেশকে, স্বৈরাচার মুক্ত করেছি, ফেসিবাদ মুক্ত করেছি, তাই না? তো এখন এটাকে আমি একটু আগে ডক্টর অধ্যাপক সলিমুল্লাহ খান স্যারের কিছু কথাবার্তা শুনছিলাম, যে ওনার কথার সাথে তো আমি একমত পুরো, যে আমরা এটা আসলে দ্বিতীয় স্বাধীনতা আমি বলতে নারাজ। আমি বলতে পারি যে আমরা স্বাধীন হয়েছিলাম ১৯৭১ সালে। ৭১ সালে যারা সশস্ত্র মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল, এই দেশকে স্বাধীনতা উপহার দিয়েছিল, আমরা তাদেরকে কখনো ভুলবো না। আমরা সেই স্বাধীনতাকে কখনো ভুলবো না। অস্বীকার করার তো মানে কি প্রশ্নই আসে না, তাই না? সেই স্বাধীনতাকে আমরা কখনোই ভুলবো না। আমরা কোনো বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করে কথা বলবো না। আমরা কোনো সে যেই দল করুক না কেন, আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, জামাত করতে পারে, খেলাফত মজলিস করতে পারে, হেফাজতে ইসলাম করতে পারে, যে কোনো দল করতে পারে, সে একজন মুক্তিযোদ্ধা, তাই না? তো তারাও বৈষম্যের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সশস্ত্র যুদ্ধ, তাই না? তো সেটা ছিল আমাদের প্রথম মুক্তিযুদ্ধ, এবং সেটাই মুক্তিযুদ্ধ আমাদের। এই যে ২০২৪ সালে যেটা হলো, সেটা মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার মুক্ত করার জন্য যুদ্ধ, ঠিক আছে? সো এখন এটাকে ২০২৪ সালটাকে আমি ফলাও করে প্রচার করার জন্য আমি ৭১কে ধামাচাপা দিব, সেটা যাতে আমরা জাতিগতভাবে আমরা না করি। কারণ তরুণ প্রজন্ম, এখন আপনারা দেখলেন যে এই একটা মাসের আন্দোলনে শত শত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, তাই না? আর সেই ৭১ সালের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত, লক্ষ লক্ষ শহীদ, পরিবার ধ্বংস হয়ে গেছে।
সেটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? এইটা আমাদের, আমরা এই বাংলাদেশ নামক যে আমাদের নিজস্ব বাড়ি, সেটাকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম ৭১ সালে। সেই স্বাধীন বাংলাদেশে আমাদের এই বাড়ির মধ্যে একজন স্বৈরাচারের উৎপত্তি হয়েছিল, একজন ডাকাতের উৎপত্তি হয়েছিল। সেই ডাকাত মুক্ত করেছি আমরা আমাদের বাড়িকে, স্বৈরাচার মুক্ত করেছি, সেটা ওকে। কিন্তু আমরা ৭১-এর অপমান হয় মতো আল্লাহর হস্তে কিছু করব না। বীর মুক্তিযোদ্ধাদের অপমান হয় মতো আমরা কিছু করব না। আমরা তাদের কাছে ঋণী। কেন ঋণী? আমাদের জন্মের আগেও তারা কি আমাদের জন্য একটা স্বাধীন দেশ গড়ে তুলেছেন, এই জন্য আমরা ঋণী। আজকে যেখানে দাঁড়িয়ে আমরা আহ স্বৈরাচারদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে পারি, কথা বলতে পারি, তাই না? পায়ের নিচে মাটিটা আছে, এটা খেয়াল রাখতে হবে। তো দেখেন যে কোনোভাবেই তো এগুলাকে অস্বীকার করার সুযোগ নেই। তরুণ প্রজন্ম যারা স্কুল কলেজ লেভেলে আছো, তাদেরকে বলবো, যারা ইউনিভার্সিটিতে কেবল আমরা ঢুকলাম, আমাদের বিপ্লবী চেতনা অনেক বেশি, আমাদের রক্ত অনেক গরম, এটা ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন ৭১ সালের মুক্তিযোদ্ধাদের ধৈর্য এবং আমাদের ধৈর্য এক না, কিন্তু সেটা এই দুটো আন্দোলনের মধ্য দিয়েই প্রকাশ পায়। আপনি দেখেন তারা দীর্ঘ ৯ মাস, ৯.৫ মাস যুদ্ধ করেছিল, আর আমরা ১ মাসের মধ্যে বিজয়। তো এটা আমি জাস্ট একটু ফান করার জন্য বললাম যে আমাদের তুলনামূলক আমাদের ধৈর্য কম, আমরা ১ মাসের মধ্যেই ফলাফল আমাদের লাগবেই, এখনই পদত্যাগ করতে হবে, এরকম একটা আমাদের এক বিপ্লবী মনোভাব। কিন্তু তারা ধৈর্য ধরে যুদ্ধ করতে 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 দীর্ঘ ৯.৫ মাস যুদ্ধ করেছে। চিন্তা করা যায়? সো যাই হোক, এটা হচ্ছে মূল কথা হলো আমাদের পূর্বপুরুষদের অবদান আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। সো তাদেরকে আমরা বীর মুক্তিযোদ্ধাদেরকে, হ্যাঁ, ভুয়া মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। কিন্তু বাস্তবিক অর্থে সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে আমরা বিন্দু মাত্র অপমানিত করে কথা বলতে পারবো না, কোনোভাবেই না। সেটা যাতে আমাদের মাথায় থাকে। আরেকটা জিনিস, এই যে সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী যিনি, শেখ হাসিনা ওয়াজেদ, তো উনি তার দলকে নেতৃত্ব দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে এসছেন, আওয়ামী লীগ এখন একটা নেতাও নাই যারা দুর্নীতি মুক্ত ছিল বিগত ১৫-১৬ বছরে। তো এখন তারা কিভাবে সেই দলের হাল ধরবেন? হ্যাঁ, তো আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমান সময়ের পুলিশ। আচ্ছা পুলিশ ভাই, আপনাদের কি সমস্যা আমাকে একটু বুঝান। যে হ্যাঁ, কমান্ড কমান্ড শুনতে হয় পুলিশের, এটা চেইন অফ কমান্ড আছে একটা, সিনিয়রদের কথা শুনতে হয়, ওকে ফাইন। তো অন্যায় কমান্ড শুনবেন কেন? প্রশ্ন করবেন, স্যার এটা তো অন্যায়। আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন করবেন, স্যার এটা তো অন্যায়। উনি চাকরি খেয়ে ফেলবে, খেয়ে ফেলুক, ডেলি দিনমজুরি করবেন আপনি, সমস্যা কোথায়? আপনি ন্যায়ের পথে থেকে দিনমজুরি করবেন, সমস্যাটা কোথায়? আমি বুঝলাম না তো। তো যদি আপনি এরকম অন্যায়ভাবে আপনার চাকরি খুইয়ে থাকেন, আপনার চাকরি খেয়ে ফেলে, আপনি তো পরে একদম সেই সবকিছু মিলিয়ে একসাথে পেয়ে যাবেন যখন ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। আপনি ন্যায়ের পক্ষে কাজ করুন না। আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন, আপনার চাকরি যদি এই কারণে চলে যায়, পরবর্তীতে যখন ন্যায় প্রতিষ্ঠা হবে তখন আপনি সব মিলিয়ে একসাথে আপনি রিওয়ার্ড পাবেন, তাই না? সো ন্যায়ের পক্ষে থাকুন আল্লাহর ওয়াস্তে। অন্যায় কোনো আদেশ পালন করবেন না। এতগুলা ছাত্র জনতাকে গুলি করে মেরে ফেললেন, আর আপনাদেরকে বাংলাদেশের মানুষ এমনি ছেড়ে দিবে? এটা ভেবেছেন কিভাবে আপনারা? সো দেখেন, তারপরেও এখনো অনেক ধৈর্য, আপনাদের প্রতিও ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমাদের আমাদের যারা ছাত্র জনতা, আমরা যারা ভুক্তভোগী পুলিশের গুলির, ফেসিবাদের, শেখ হাসিনার অনুগত বাহিনীর গুলির শিকার হয়েছি, আমরাও নিজেদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি নিজেদেরকে। সো পুলিশ ভাইয়েরা, আপনারা প্লিজ প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন, উপলব্ধি করার চেষ্টা করুন বর্তমান সিচুয়েশন। সো আপনাদের খুবই প্রয়োজন, ন্যায়ের পথে থেকে আপনারা আবারও জয়েন করুন। বাংলাদেশের আনাচে কানাচে আপনারা সবাই মিলে অন্যায়, চুরি ডাকাতি প্রতিহত করুন, অবিচার প্রতিহত করুন, ন্যায়ের পক্ষে থাকুন। অবশ্যই আল্লাহ তাআলা সবার জীবনে বরকত দিবেন, এটা আমার বিশ্বাস। কোনোভাবেই যাতে আমাদের এর ব্যত্যয় না ঘটে। আবার অন্যায়, যদি আমাকে কোনো অন্যায় আদেশ দেওয়া হয়, আমি সেটা, ধরেন গুলি করার জন্য আদেশ দিল, গুলি করলে কি হবে? মানুষ মারা যাবে, তাই না? আচ্ছা, একটা মানুষের জীবন
চলে যাবে, জীবিত মানুষ মারা যাবে। তো সেটা আমি চাইলে না করতে পারি, না করলে কি হবে, আমার চাকরি চলে যাবে। তো আমার চাকরি চলে যাওয়া ভালো নাকি একটা মানুষ মরে যাওয়া ভালো? কোনটা ভালো? আমি তো চাইবো না কখনো আমার চাকরি চলে যেতে পারে, আমি একটা মানুষকে মরে যাবে সেই স্টেপ আমি নিতে পারবো না, আমার চাকরি চলে যাক, সমস্যা কি? তো এই কমন সেন্সটুকু আমাদের গ্রো করতে হবে। হুম, যে মানুষের জীবন অমূল্য একটা জীবন, সময়টা, এটার জবাবদিহি আপনি করতে পারবেন না। সুতরাং সবকিছু, হ্যাঁ পুলিশের চাকরি করেন, ওকে ফাইন, একটু পড়াশোনাও করুন সাথে সাথে। শুধু অর্থ বিত্ত এগুলো, পাওয়ার ক্ষমতা এগুলো নিয়ে চর্চা করলে হবে না, পড়াশোনাটা একটু করুন। মানবতার যে মূল্যবোধ, মানব সভ্যতার যে মূল্যবোধ, সেটা নিয়ে একটু পড়াশোনা করুন, সেটা জানুন, উপলব্ধি করুন। দেখবেন পুরো আমরা নিজেদেরকে একটু মানবিক দিক দিয়ে চেঞ্জ করি, ন্যায় নৈতিকতার দিক দিয়ে একটু চেঞ্জ করি, পুরো দেশ চেঞ্জ হয়ে যাবে, পুরো জাতি, জেনারেশন চেঞ্জ হয়ে যাবে। আজকে রাস্তায় বের হয়ে দেখেন শিক্ষার্থীরা, আপনি সঠিক পথে যাচ্ছেন, শিক্ষার্থীরা বললো থ্যাংক ইউ ভাই, ভাইয়া সামনে যদি ডানে মোড় নেন তাহলে সরি ইউটার্ন নিতে চাইলে ডানে চলে যান, এটা বলে দিচ্ছে। হ্যাঁ, ভাইয়া আপনার হেলমেট কোথায়, জিজ্ঞেস করছে। দেখেন কি কি এক দারুণ প্রজন্ম আমরা গড়ে তুলছি। তাদেরকে একটু হেল্প করুন না, অন্যায় চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে এই নগরীতে। হ্যাঁ, সো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা 24-এর সাথে 71 কোনোভাবেই তুলনীয় না। 71 আমাদের স্বাধীনতার বছর ছিল, আমাদের স্বাধীনতা পাওয়ার মূল জায়গা ছিল। দীর্ঘ 40-50 বছরে ক্ষমতায় যারা যায় ভাই তারা অন্ধ হয়ে যায়, এটা স্বাভাবিক। সো এইভাবে হতে হতে একটা আমরা স্বৈরাচারের কবলে পড়ে গিয়েছিলাম। এই 2024 সালে এসে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে আমরা। আহ, স্বৈরাচার পালিয়েছে ঠিকই, কিন্তু এখনো সন্দেহটা বুকের ভেতর থেকে যায়নি, চিন্তা থেকে যায়নি। নতুনরা যে আবার স্বৈরাচারে আচরণ করবে না সেটার গ্যারান্টি তো দিতে পারছি না, আমরা পাইও নাই। তো যাই হোক, তারপরেও শুভকামনা সবার জন্য। আশা করি সবগুলো ভালো ভালো ব্যক্তিত্ব এখন দায়িত্ব নিয়েছেন। আহ, এটা আশা রাখতেই পারি যে আমরা সুন্দর এবং দারুণ একটা বাংলাদেশ উপহার পাবো ইনশাআল্লাহ। জনগণের জান মাল এর নিরাপত্তা বিধান হবে বাংলাদেশে, ন্যায় বিচারের প্রতিষ্ঠা হবে বাংলাদেশে, এতটুক আশা রাখছি। যে যার যার জায়গা থেকে ন্যায়বান হয়ে যান, তাহলে দেখবেন বাংলাদেশ অটোমেটিকলি ন্যায়ের পথে চলছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।